ওয়েলকাম। ম্যাথগুরু ইনস্টিটিউশনের পক্ষ থেকে প্রত্যেক ষষ্ঠ শ্রেণীর গণিত প্রবার শিক্ষার্থীদের ওয়েলকাম। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে যে সকল বাংলা ভাষী শিক্ষক আমাদের ছাত্রছাত্রীরা আছো তাদেরকে আজকে লেকচার নাম্বার 47-এ পুনরায় ওয়েলকাম জানাচ্ছি। আমরা এর আগে গুটি গুটি পায় অনেকগুলো চ্যাপ্টার করে ফেলেছি। আজ আমরা একটি নতুন চ্যাপ্টারে আসব। সেই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের অনুপাত এবং সমানুপাতের প্রাথমিক ধারণা। অনুপাত জিনিসটা কি, অনুপাতকে কিভাবে লিখতে হয়, সমানুপাত জিনিসটা কি, সমানুপাতকে কিভাবে লিখতে হয়, তার প্রাথমিক ধারণা নেব এবং আমাদের যে জ্ঞানের ধারণা সেটাকে অনেকটাই আমরা বর্ধিত করব। তাই পৃষ্ঠা নাম্বার 234 থেকে 248-এ প্রত্যেককে ওয়েলকাম জানিয়ে আমরা আমাদের 21 নম্বর আমাদের যে চ্যাপ্টার অনুপাত এবং সমানুপাতের প্রাথমিক ধারণা স্টার্ট করতে চলেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের যদি বইটাকে একটু খেয়াল করি, আমাদের পৃষ্ঠা নাম্বার 234-এর 233 অবধি হয়েছে। 234-এর অনুপাত এবং সমানুপাতের প্রাথমিক ধারণাটা আজকে এখানে আমরা তোমাদেরকে ক্লিয়ার করব। তাই তোমরা আশা করি প্রস্তুত খাতা কলম নিয়ে প্রত্যেকটা জিনিস যখনই কোনো নতুন নতুন ইনফরমেশন তোমাদের কাছে আসবে সেগুলো তোমরা এক জায়গায় নোট করবে। এই চ্যাপ্টারে অনেক নতুন নতুন ইনফরমেশন তোমরা পাবে, সেগুলোকে এক জায়গায় নোট করো এবং সেগুলোকে ভবিষ্যতের জন্য একটা নির্দিষ্ট জায়গায় নোট করে রাখো। আগামীতে যে অনুপাত এবং সমানুপাত উঁচু ক্লাস অর্থাৎ 9-10-এ গিয়ে বা আমাদের আপ টু 7 থেকে 9-10 পর্যন্ত অনুপাতের একটা ধারণা থাকবেই। তাহলে আমরা যদি 6 ক্লাসে এই ধারণাটা ক্লিয়ার করে নিতে পারি তাহলে 7 থেকে 10 পর্যন্ত আমাদের কোনো অসুবিধা হবে না, এটুকু আমরা আশ্বাস রাখতে পারি। তাই আমরা অনুপাত এবং সমানুপাত শুরু করার আগে তোমাদেরকে একটু আমাদের পাঠ পরিকল্পনাটা একটু দেখিয়ে দিতে চাই। লক্ষ্য করো, পাঠ পরিকল্পনায় আমাদের কিন্তু অলরেডি সেপ্টেম্বর মাসের এই আমাদের সেপ্টেম্বর মাস, সেখানকার কিন্তু আমাদের 21 নাম্বার চ্যাপ্টার অনুপাত এবং সমানুপাতের প্রাথমিক ধারণা। আরেকটা জিনিস লক্ষ্য করো, আমাদের এই 3টা মাত্র লেসনের উপর দিয়েই আমাদের 3টা অধ্যায়ের মধ্যে দিয়ে কিন্তু আমাদের সেপ্টেম্বরটা নির্ভর করে আছে। তাই আজকে লাস্ট চ্যাপ্টার অনুপাত এবং সমানুপাতের প্রাথমিক ধারণা। তারপরে অক্টোবর এবং নভেম্বরটা করার পর ডিসেম্বরে আমাদের বাকিগুলো করে ফেলতে হবে। এবং আমরা তার প্যারালালি এটাও যেটা দেখে থাকি সেটা হচ্ছে সূচিপত্র। তোমাদের আশা করি সূচিপত্র সম্বন্ধে আর বিশেষ কিছু তেমন বলা নাই, তোমাদের মোটামুটি মুখস্থের মতোই হয়ে গেছে। প্রথম থেকে প্রতি মুহূর্তে সূচিপত্র নিয়ে নাড়াঘাটা করার ফলে তোমাদের এই সূচিপত্র সম্বন্ধে একটা কিন্তু আর পাঠ পরিকল্পনা সম্বন্ধে একটা বেসিক ধারণা আশা করি তৈরি হয়েছে, যেটা নিয়ে আমরা কিন্তু আগামী দিনে অঙ্কগুলো করার আগে আমাদের পাঠ পরিকল্পনা এবং সূচিপত্র এবং এই দুটোকে কম্বাইন করে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে, কারণ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তাই না? এই 243 থেকে তাই 248-এ প্রত্যেকে ওয়েলকাম জানি। আমাদের ক্লাস শুরু করছি। খেয়াল করো, আমরা প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে পেনের সাথে পেনের ঢাকনার তুলনা করি। আমাদের কাছে এই আছে পেন, এই মনে করো পেনের ঢাকনা, ওকে, আর এই আছে পেন, এই পেনেরই ওইটা হচ্ছে ঢাকনা। তাহলে বলছে পেনের সাথে পেনের ঢাকনার তুলনা করি। আজ আমরা আমাদের সমস্ত পেন টেবিলে রেখেছি, আমরা ঠিক করেছি যে স্কেলের সাহায্যে আমাদের পেন ও পেনের ঢাকনার দৈর্ঘ্য মাপবো, আমাদের পেনের ঢাকনা মাপবো, আবার পেনের রিফিল থেকে শুরু করে আপ টু পেনের পিছন পর্যন্ত মাপবো, দেখবো কত সেন্টিমিটার হচ্ছে, কারণ এই স্কেল তো সেন্টিমিটার স্কেল, তাহলে যেটা বেরোবে সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার স্কেলে কত হচ্ছে, তাই তাদের দৈর্ঘ্য তুলনা করবো এবং সুজাতার পেন নিয়ে দেখছি। সুজাতার পেন যখন মাপলাম স্টার্টিং থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত দেখলাম 3 সেন্টিমিটার, তাহলে সুজাতার পেনের ঢাকনার দৈর্ঘ্য কত? 3 সেন্টিমিটার। আর পেনের দৈর্ঘ্য কত? তখন পেনটাকে যখন 0 থেকে স্টার্ট করে মাপলাম, আমরা 0 থেকে স্টার্ট করে তখন কি দেখলাম 12-তে গিয়ে মিলল, তার মানে এটা হচ্ছে সেন্টিমিটার স্কেল। তাই জন্য আমরা বললাম সুজাতার পেন ছাড়া, ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য কত? 12 সেন্টিমিটার। কারণ এখানে যদি ঢাকনা লাগাতাম তাহলে আরেকটু বাড়তো, তো ঢাকনা ছাড়া হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, সুজাতার পেনের হিসাবটা আমরা পেলাম। এবার কি বলছে, দেখছি যে সুজাতার ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য ওই পেনের ঢাকনার দৈর্ঘ্যের চেয়ে কত বেশি? না 9 সেন্টিমিটার বেশি। পেনটা ছিল 9 সেন্টিমিটার আর ঢাকনা ছিল 4 সেন্টিমিটার, না 3 সেন্টিমিটার। তাহলে পেনটা অ্যাকচুয়ালি কত বড়? তাহলে পেনটা ছিল 12 সেন্টিমিটার আর ঢাকনা ছিল 3 সেন্টিমিটার। তাহলে পেনটা যখন লাগাবো
তাহলে ঢাকনা বাদে পেনের দৈর্ঘ্য কত হবে? ঢাকনা বাদে হবে পেনের দৈর্ঘ্য হবে 12 থেকে 3 ভাগ, তার মানে 9 সেন্টিমিটার। তাহলে পেনের ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য কত? 9 সেন্টিমিটার বড়। কিন্তু সুজাতার ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য ওই পেনের দৈর্ঘ্যের ঢাকনার তুলনায় কত গুণ বড়? এই যে আস্তে আস্তে আমরা ঢুকছি, কত গুণ। অনুপাত ঢুকতে গেলে গুণের ধারণা রাখতে হবে, কত গুণ বড়। তখন আমরা কি লিখবো? যে সুজাতার ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্যকে এমনি নর্মাল পেনের ঢাকনা দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য কত? 12, আর তার ঢাকনা দিয়ে ভাগ করছি কত? 4। তাহলে ঢাকনা ছাড়া হচ্ছে পেনটা হচ্ছে 12 আর ঢাকনার দৈর্ঘ্য 4। তাহলে একে যখন ভাগ করব 3, তাহলে এর সঙ্গে এর গুণ করলে পুরো পেনটা আসবে। তাহলে ঢাকনার 3 গুণ হচ্ছে আমার পেনের দৈর্ঘ্য, তাই না? 3 4 12। তাই সুজাতা ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য ওই পেনটির ঢাকনার দৈর্ঘ্যের 3 গুণ। এই যে 3 গুণ কনসেপ্ট করলাম, তাই ওই পেনের ঢাকনার দৈর্ঘ্য ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্যের কত ভাগ? 3 ভাগ। তার মানে উল্টোটা, অর্থাৎ পেনের যে ঢাকনাটা সে যদি মূল পেনের থেকে 3 গুণ বড় হয়, মানে বলছি এটা কত? 4, এটা 12, তাহলে 4-এর নিশ্চয়ই 3 গুণ হচ্ছে আমাদের 12, তাই না? তাহলে ঢাকনার 3 গুণ 12। আবার যদি বলে পেনের কত ভাগ হচ্ছে আমাদের ঢাকনা, তখন আবার ঘুরে ফিরে 3 ভাগ ঢাকনা। কারণ তুমি 12কে 3 দিয়ে ভাগ করো, দেখো 4 আসছে, সেটাই তো আমার পেনের ঢাকনার সেন্টিমিটার, না? তাহলে একই জিনিসকে দুভাবে আমরা প্রকাশ করতে পারি। এক হচ্ছে যে ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য, ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য এবং শুধু পেনের ঢাকনার দৈর্ঘ্য। তাহলে প্রথমে দেখলাম ঢাকনার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার আর ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য পেলাম আমাদের 12 সেন্টিমিটার। তাহলে ঢাকনার সঙ্গে কত গুণ আমাদের পেনের দৈর্ঘ্য? তাহলে 4-এর সঙ্গে 3 গুণ 12, তাহলে 3 গুণ। আবার যদি বলি যে পেনের দৈর্ঘ্য ঢাকনার কত ভাগ, তাহলে তখন কিন্তু 3 ভাগ, যত গুণ ততই ভাগ। তো জাহিদ এতক্ষণ গেল সুজাতাকে নিয়ে, এতটা সুজাতা পর্যন্ত কনসেপ্ট হলো। এবার জাহিদকে নিয়ে ক্লিয়ার করছি। দেখো, জাহিদ নিজের স্কেল দিয়ে তার ঢাকনা ছাড়া পেন আর পেনের খাপটা মাপতে শুরু করলো। এই হচ্ছে জাহিদের খাপ, পেনের খাপ, আর এটা হচ্ছে জাহিদের পেন। দেখেই বোঝা যাচ্ছে জাহিদের পেনের খাপটা অবশ্যই 4 সেন্টিমিটার আর জাহিদের পেনটা হচ্ছে 14 সেন্টিমিটার, মানে একটু বড়। তাই জাহিদ মাপ দিয়ে দেখলো যে তার ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার আর ঢাকনার দৈর্ঘ্য কত? না 4 সেন্টিমিটার। একই স্কেলে আমরা আমাদের সেন্টিমিটার স্কেলে আমরা কিন্তু দুটো পেয়ে গেলাম মাপ, দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার কি প্রশ্ন করেছে দেখো, তাহলে জাহিদের পেনের দৈর্ঘ্য ওই পেনের ঢাকনার দৈর্ঘ্যের কত গুণ? তাহলে জাহিদের ওটা ছিল 4 আর এটা ছিল দৈর্ঘ্য ছিল 15। তাহলে কি করব? 15কে 4 দিয়ে ভাগ করব। তো 15কে তো 4 দিয়ে ভাগ, সরি 15 নয়, কত গুণ ছিল? ঢাকনা ছাড়া 14। তাহলে 14কে আমরা কি করছি? 4 দিয়ে ভাগ করছি। 14কে 4 দিয়ে ভাগ, তাহলে তার সেন্টিমিটার কেটে গেল। 7 দুগুণ 14, 2 দুগুণ 4, তাহলে 7:2। তাহলে ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য নর্মাল পেনের ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য ঢাকনার দৈর্ঘ্যের এত গুণ। তো দেখছি ভাগ করার সময় কোনো একক থাকছে না। কেন? কারণ সেন্টিমিটার দুটোই যখন একক হয়ে যায় তখন এককগুলো কেটে যায়, তখন সংখ্যা এসে দাঁড়ায়। ওকে, তাহলে একটা কনসেপ্ট এখানে ক্লিয়ার করো যে এই যে দুই জাতীয় রাশির একটি অপরটির কত গুণ বা কত তুলনা করাকে কি বলবো? 4-এর কত গুণ 12। তাহলে কি করব? 12কে 4 দিয়ে ভাগ করব। কিন্তু এখানে দেখো কোনো একক আসছে না। তো এই একক বিহীন রাশি এদের একটা নাম আছে, সেই নামটাই আমরা আস্তে আস্তে ক্লিয়ার করতে আজকে জানবো। সেটাকে আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অনুপাত। অনুপাতে কোনো একক থাকবে না, যদিও একই রাশি হতে হবে, সেন্টিমিটার বা মিটার বা কিলোমিটার বা ঘন্টা সেকেন্ড, এরকম যদি এক জাতীয় রাশি থাকে তাহলে কিন্তু আমরা সেইটাকে অনুপাতে প্রকাশ করতে পারবো। মনে করো এটা ঘন্টা আছে 6 ঘন্টা, এটা আছে 7 ঘন্টা, তাহলে এই ঘন্টা কেটে 6/7, এটাকেই বলবো আমরা অনুপাত। ঠিক আছে? তাহলে আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন করে অনুপাত কাকে বলে, তখন বলবে যে দুটি বা দুটির বেশি সমজাতীয় রাশি এইভাবে তুলনাকে অনুপাত বলে। অনুপাত কিন্তু একক বর্জিত, অনুপাতে কখনো একক থাকবে না। এর আবার একটি মানে আছে, অনুপাত যদি একক থাকে তার কি মানে? তাকে কি অনুপাত বলবো? না। অর্থাৎ লব এবং হর থাকতে হবে
কিন্তু তাদের কোনো একক থাকবে চলবে না। কারণ আমি যদি 6 ঘন্টাকে 5 কিলোমিটার দিয়ে ভাগ করি, বা 5 কিলোমিটারকে 7 কিলোমিটারকে আমি 6 ঘন্টা দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু এখানে এটাকে অনুপাত বলবো না। কেন? উপরে আছে ঘন্টা, নিচে আছে লবে হচ্ছে ঘন্টা, হরে হচ্ছে কিলোমিটার। ওকে, দুটো আলাদা জাতীয় রাশি। আমরা অনুপাতের ব্যাপারটা যেটা লাস্ট আমরা তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই, সেটা হচ্ছে একবার একটু খেয়াল করো। আমাদের কাছে যদি মনে করো 7-এর 4 থাকে, তার সঙ্গে উপরে যদি ঘন্টা আর নিচে যদি মিনিট থাকে, তাহলে এটাকেও কিন্তু অনুপাতে প্রকাশ করতে পারবো। কেন? ঘন্টাকে যদি আমি মিনিট করি তাহলে মিনিট মিনিট কাটতে পারবো, কিন্তু আমি যদি 7 কিলোমিটার আর নিচে যদি 3 ঘন্টা করি, সেই ক্ষেত্রে কিলোমিটার হলো দূরত্বের একক আর ঘন্টা হলো সময়ের একক, দুটো ভিন্ন একক বলে আমরা কিন্তু একে কাটতে পারবো না। ফলে এটাকে কিন্তু আমরা অনুপাত হিসেবে বলতে পারি না। অনুপাতটা কি হবে? অনুপাতটা হবে একক বর্জিত। অর্থাৎ আমাদের যদি লবেও কিলোমিটার এবং যদি হরেও কিলোমিটার থাকে, তাহলে আমি কিলোমিটার কেটে আমি যদি 4/3 আমরা লিখি, তাহলে উত্তরটা হবে 4/3। মানে এখানে কোনো একক বর্জিত পদ, অর্থাৎ কোনো একক থাকবে না। তাই এদেরকে আমরা তখন কিন্তু বলবো অনুপাত। অর্থাৎ কত গুণ বা কত ভাগ সেটা কিন্তু আমরা এখান দিয়ে তুলনা করতে পারবো। সেটা যত দিন অঙ্ক এগোবে তত কিন্তু আরো আস্তে আস্তে ক্লিয়ার হবে। ওকে, তবে অনুপাতের একটা চিহ্ন আছে, সেই চিহ্নটা কি? দুটো ডট পাশাপাশি নিচে নিচে, অর্থাৎ 7/2। এটা কিন্তু একটা ভগ্নাংশ, আমাদের যাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশটাকেই যদি আমি 7:2 বা 7:2, আমাকে এটাকে অনেকে অনেক নামে বলে, কেউ বলে অনুপাত, কেউ বলে রেশিও, কেউ বলে ইস্টু। তো আমরা সাধারণত 7:2 বা 3:5 এরকম উচ্চারণ করব। 7:2 অনেকেই কম উচ্চারণ করে, তো আমরা কিন্তু 7:2 এইরকম কিন্তু উচ্চারণ করব। আমরা কিন্তু এরপরের থেকে যতগুলো লেকচারে তোমরা ইস্টু, 7:2, 5:2, তখন কিন্তু এটাকে ভাববে রেশিও, অর্থাৎ অনুপাত। ওকে, এই রেশিও বা অনুপাতটাকে আমরা কিন্তু আজকে নতুন শিখলাম, অর্থাৎ এই চিহ্নটাকে বলে রেশিও। তোমরা কিন্তু খাতায় নোট করে রাখো। প্রথমে শিখলাম অনুপাত কি, দ্বিতীয় শিখলাম অনুপাতটা হচ্ছে একক বর্জিত পদ, আর তৃতীয় শিখলাম অনুপাতের চিহ্ন। এবার অনুপাতে যে সংখ্যা দুটো থাকে তাকে অনুপাতের পদ বলে, অর্থাৎ লব আর হর। এইটাকে বলে প্রথমে আছে তাই পূর্ব, এটাকে বলে উত্তর। পূর্ব মানে প্রথম আর উত্তর মানে পরে। পূর্ব পদ এবং উত্তর পদ। লবকে বলা হয় পূর্ব পদ আর হরকে বলা হয় উত্তর পদ। তাহলে একটা টোটাল অনুপাতের যে কনসেপ্টটা, সেটা আমি তোমাদেরকে বোর্ডে দেখিয়ে দিতে চাই। এই জিনিস দুটো তোমরা কিন্তু অবশ্যই ক্লিয়ার করে রাখবে যে অনুপাত জিনিসটা কি, অনুপাত একক বর্জিত পদ, অনুপাতের চিহ্ন কি, অর্থাৎ দুটো ডট, যেমন 5 ডট, এরকম ডবল ডট যাকে আমরা ইস্টু বলবো, 5:2, 7:9, A:B, হ্যাঁ, A:B, X:Y, এরকম কিন্তু আমরা অনুপাতের কনসেপ্টটা ক্লিয়ার করবো। ওকে, আচ্ছা, অনুপাতে যে সংখ্যা দুটি থাকে তাকে অনুপাতের পদ বলে। এটা একটি পদ, এটা একটি পদ। এই পদকে বলা হয় পূর্ব পদ, এই পদকে বলা হয় উত্তর পদ। তাহলে এই জিনিসটা তোমরা একটা জায়গায় আমরা নোট করে রাখলাম। ছবি দেখে সংখ্যা গুণে অনুপাত লিখি। ওকে, যেমন এখানে প্রশ্নটা করেছে, ছবি দেখে সংখ্যা গুণে অনুপাত লিখি। লঘিষ্ঠ আকারে অনুপাতে প্রবেশ করি, গুরু না লঘু অনুপাত সেটা লিখবো। দেখো, প্রথমে পাতার সংখ্যা কটা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে 12 লিখলাম। তার সঙ্গে ফুলের সংখ্যা কত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে আমরা এটাকে সমবন্টন ভাগ করি, তাহলে আমাকে 8 আর 12 লসাগু হচ্ছে, গসাগু হবে 4। তাহলে একেও 4 দিয়ে ভাগ করবো, একেও 4 দিয়ে ভাগ করবো। তাহলে কত আসছে দেখো, এটা মনে মনে করবো আমরা, এটা করে দেখাবো না। তাহলে 3, 4, 12, 4, 2, 8, তাহলে 3:2। তাহলে যেহেতু 3 বড়, অর্থাৎ পূর্ব পদ বড় আর উত্তর পদ ছোট, তাই এটাকে গুরু অনুপাত বলছে। ঠিক আপেল সংখ্যা গণ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা আপেল বলেছে পরে, তাহলে আপেলকে পরে দেব। যেমন বলবে
আর কলা 4টা আছে 4 লিখলাম, তাহলে কাটাকাটি দুজনেই 4 দিয়ে ভাগ হচ্ছে 1:2, কারণ 4 একে 4, 4 2 8। এবার এটা কিন্তু হবে, যেহেতু পূর্ব পদ ছোট এবং উত্তর পদ বড়, তাহলে এটাকে বলবো লঘু অনুপাত। ঠিক আছে, লঘু অনুপাত। প্রথমটা হচ্ছে গুরু অনুপাত, তারপরে লঘু অনুপাত। আচ্ছা, পরের অঙ্কটা দেখি কি বলছে। সন্দেশ, সন্দেশ কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সন্দেশ আছে। প্রথমে ঘরে সন্দেশই লেখা আছে, দ্বিতীয় ঘরে লাড্ডু 2, তাহলে নিশ্চয়ই যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে 5 2 10, আর তোমাদের 2 1 কে 2, তার মানে আমি বোথ সাইডকে আমি পূর্বপদ এবং উত্তরপদ দুজনকেই 2 দিয়ে ভাগ করলাম, কারণ 10 আর 2 এর গসাগু দেখেই বোঝা যাচ্ছে 2, তাই 2 দিয়ে ভাগ করলাম, 5:1। এবার 5 পূর্বপদ যেহেতু বড়, তাই জন্য আমি এটাকে বলবো গুরু অনুপাত। ঠিক আছে, গুরু অনুপাত। আচ্ছা, এবার বলেছে যে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট, 7 ডিগ্রি, এইটা ডিগ্রি, আমাদের এই ডিগ্রি এবং এই ডিগ্রি, এই 4টা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, অর্থাৎ সূক্ষ্মকোণ 4 এবং স্থূলকোণ হচ্ছে বাকি 3টা, আর 3। তাহলে এখানে কোনো কাটাকাটি আর যাচ্ছে না বলে আমি কিন্তু বলে দিতে পারি যে 4 যেহেতু বড়, অর্থাৎ এগুলোকে কি বলা হয়? গুরু অনুপাত। ঠিক আছে, গুরু অনুপাত তোমরা খাতায় নোট করে নাও। পরবর্তীতে দেখো কি বলছে। দেখছি যে যে জিনিসের সংখ্যা বেশি অনুপাতের লঘিষ্ঠ আকারে আনার পর সে বেশি আছে, যে জিনিসের সংখ্যা বেশি অনুপাতের লঘিষ্ঠ আকারে আনার পরও সে বেশি আছে, স্বাভাবিক। আজকে 10টা সন্দেশের এগেইনস্টে 2টো লাড্ডু, তাতে যা রেজাল্ট আসলে সেটা কিন্তু সন্দেশ বড়ই বেশি থাকছে আর লাড্ডু কিন্তু কম থাকছে, এটাই স্বাভাবিক, তাই না? আমরা 2:5 অনুপাত নিয়ে দুটো গল্প তৈরি করব। যেমন আমার পড়ার টেবিলের প্রস্থ এত সেমি, দৈর্ঘ্য এত সেমি, তাহলে পড়ার টেবিলের প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত, তাহলে 60 এবং 150, তাতে কাটাকাটি করো, তাতে 3 2 6 আর 3 5 15, 2:5। এটা আমরা নিজেরা তৈরি করলাম গল্প। আরেকটি যদি গল্প তৈরি করা যায়, সেটা তোমার 2:5 অনুপাতকে মাথায় রেখে সাধারণত আমরা লিখবো যে বাড়ি তৈরি করার সময় আমরা বাড়ি তৈরি করার সময় সিমেন্ট ব্যবহার করা হয়েছিল, সিমেন্ট ব্যবহার হয়েছিল। তাহলে 2 বলেছে, তাহলে 2 এর ঘরের নামটা পড়ো। মনে করো 10 বস্তা যদি ধরে, তাহলে 10 2 20 ব্যাগ, 20 ব্যাগ বা 20 বস্তা। ওকে, এবং সিমেন্টের পর আমরা লিখতে পারি খোয়া ব্যবহার হয়েছিল, বা পাথর। কেউ যদি খোয়া না বুঝতে পারো তাহলে পাথর লিখবে, পাথর, ছোট ছোট পাথর ব্যবহার করা হয়, পাথর ব্যবহার করা হয়েছিল, ব্যবহার করা হয়েছিল। আমি মুখে ডিকটেট করে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও। ব্যবহার করা হয়েছিল ক বস্তা বলো তো? আমরা যদি ওটার 10 গুণ নেই, 10 2 20 ব্যাগ বা 20 বস্তা, তাহলে এখানেও কিন্তু 10 গুণ নিতে হবে, অর্থাৎ 5 10 50 বস্তা। তাহলে বলছে যে আমাদের সিমেন্ট এবং পাথরের কি অনুপাতে ব্যবহার করা হয়েছিল? তাহলে সিমেন্ট এবং পাথর, ওকে, পাথর কি অনুপাতে ব্যবহার করা হয়েছিল। আশা করি তোমরা প্রশ্নগুলো নিজেরা তৈরি করতে পারবে। আমাদের হাতের লেখার দিকে যেও না, তোমরা যা বলছি সেটা তোমরা নোট করে নাও, আমরা